তৎকালীন যে বাংলাদেশের ডিজিএফআই এর চিফ ছিলেন ব্রিগেডিয়ার বারী সাহেব, তিনি আমাকে একদিন কল দিলেন, ধরনের হুমকি দিলেন। তখন জিজ্ঞেস করেছিলাম যে ভাই, আমি তো দেশে আসবো, আমার কোনো সমস্যা হবে কিনা। আমাকে বলছিলেন যে তিনি, যে আপনি তো চুরি ডাকাতি করেননি, আপনার সমস্যা কেন হবে, তবে আপনি আসলে আমি আপনাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করবো। তো আমি এটা শুনে বুঝলাম যে আমি যাওয়াটা নিরাপদ না। এই যে 20টা বছর যাইনি, একজন মানুষের জীবন কত বছরের, 20টা বছর দেশের মাটিতে যেতে পারিনি, এর চেয়ে কষ্ট আমার কিছু নেই। আমি গত 2004 সালে বাংলাদেশের সর্বশেষ গিয়েছিলাম। তখন আমার একটা সন্তান সেখানে মারা গিয়েছিল দেশে যাওয়ার পরে। এরপরে সাধারণত দেশে যেতাম 2-3 বছর পর পর দেশে যেতাম পরিবার সহ। তো 2004 সালে আসার পরে তো সেরকমই চিন্তা ছিল, 2-3 বছর পরে যাব আবার। কিন্তু 2007 সালে যে সরকার আসে, 111 সরকার আসে, আসার পর আমি যেহেতু রাজনৈতিকভাবে খুব সক্রিয় যুক্তরাষ্ট্রে, আমি সক্রিয়ভাবেই তখন একটা গণতান্ত্রিক সরকারের পক্ষে এই যুক্তরাষ্ট্রে আন্দোলনে সম্পৃক্ত ছিলাম। তো সেই সুবাদে তখন আমাকে তৎকালীন যে বাংলাদেশের ডিজিএফআই এর চিফ ছিলেন ব্রিগেডিয়ার বারী সাহেব, তিনি আমাকে একদিন কল দিলেন। কল দিয়ে আমাকে, বাংলাদেশ থেকে কল দিলেন, কল দিয়ে আমাকে এক ধরনের হুমকি দিলেন যে কেন আমরা এখানে এগুলা করছি। তো যাই হোক, তার কথাবার্তায় বুঝলাম যে দেশে গেলে সমস্যা হবে। আমি তাকে তখন জিজ্ঞেস করেছিলাম যে ভাই, আমি তো দেশে আসবো, আমার কোনো সমস্যা হবে কিনা। তো আমাকে বলছিলেন যে তিনি, যে আপনি তো চুরি ডাকাতি করেননি, আপনার সমস্যা কেন হবে, তবে আপনি আসলে আমি আপনাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করবো। তো আমি এটা শুনে বুঝলাম যে আমি যাওয়াটা নিরাপদ না। পরবর্তীতে আমার ছোট ভাই, উনি গত 2014 সালে মারা গিয়েছেন। তাকে সিলেটের যে র্যাবের প্রধান ছিলেন, তাকে বাসা থেকে ডেকে নিয়ে যান, নিয়ে আমার ব্যাপারে তাকে শাসান এবং পরে তাকে ছেড়ে দেন। তো এই মেসেজগুলো পাওয়ার পরে আমি 111 গভর্নমেন্টের সময় আর দেশে যাওয়াটা নিরাপদ মনে করিনি। তার পরবর্তীতে এই আওয়ামী লীগ সরকার আসে। আওয়ামী লীগ সরকার আসার পরে আমি তো সক্রিয় ছিলাম, তো ধীরে ধীরে আমার আর যাওয়া হয়নি। আমি নিরাপত্তার অভাব বোধ করছিলাম। আওয়ামী লীগ সরকার আসার কয়েক বছর পর আমাদের বর্তমান বিএনপির মহাসচিব, আমি নাম কোট করেই বলছি, তিনি একবার এসেছিলেন এখানে, প্রথম দিকে অনেক আগে, আমি সালটা ভুলে গেছি। তো ব্যক্তিগত আলাপচারিতায় তিনি আমাকে বলেছিলেন যে জিল্লুর সাহেব, আপনি দেশে যাবেন না। আমি জিজ্ঞাসা করেছিলাম যে কেন ভাই। উনি বললেন যে আমাদের কাছে তো কিছু ইনফরমেশন আছে, আপনি এই আমেরিকার 2-3 জন এবং লন্ডনের বেশ কয়েকজন আপনাদের নাম ঠিকানা দিয়ে এয়ারপোর্টে রাখা, আপনি গেলেই আপনাদেরকে নিয়ে যাবে, আমরা কিছু করতে পারবো না। আমি এর সত্যতা যাচাই করার জন্য আমি অন্যান্যভাবে আমাদের বন্ধু বান্ধব থাকে আওয়ামী লীগেও অনেকের সাথে যোগাযোগ করেছি, বিএনপির সিলেটের যারা রয়েছেন অনেকের সাথে যোগাযোগ করেছি। সবাই একই কথা বললেন যে আমি যেন না যাই। তো বিষয়টা একটু ভীতিকর মনে হলো আমার। তো সম্ভবত 2015 বা 16 সালে সিলেটে আমার বাসায় পুলিশ যায়। এরপরে প্রায় 2বার আমার বাসায় পুলিশ গেল। আমি তো দেশে যাইনি। তো আমার বড় ভাই, উনি সিলেট ক্যাডেট কলেজের প্রফেসর ছিলেন, রিটায়ার্ড। তো তাদেরকে একটু বাসায় হেনস্থা করে, ওই আমার কথা জিজ্ঞেস করে যে আমি কবে আসবো দেশ থেকে, দেশে, বা আমার বিষয়গুলো জিজ্ঞাসা করে। তো আমার ভাইরা তাদেরকে বাসায় হেনস্থা করে পুলিশ, এবং তারা তখন আত্মরক্ষার্থে বলেন যে আমাদের সাথে তাদের কোনো যোগাযোগ নাই, আমি পরিবারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন, এই কথা বলেই তারা আত্মরক্ষা করেন। তখন আমি বুঝতে পারলাম যে আমার দেশে যাওয়াটা মোটেই নিরাপদ না বিভিন্ন দিক দিয়ে। আমি আর যাওয়া হয়নি। এরপরে আমি জানতে পেরেছি, আমি কোনো কাগজ পাইনি যে ডিজিটাল নিরাপত্তা আইনে আমার বিরুদ্ধে একটা মামলাও দেওয়া হয়েছিল। যাই হোক, এই বিষয়গুলো সব মিলিয়ে আমার 2004 থেকে এখন 2024, 20টা বছর আমি দেশে যেতে পারিনি। আমি এর মধ্যে আমার আত্মীয় স্বজন, আমার কাজিন, আমার খুব ঘনিষ্ঠ পরিবারের লোকজন, মুরব্বিয়ান, আমার সমবয়সী অনেককেই আমি হারিয়েছি, যাদেরকে আর কখনো দেখব না। আমার বড় বোন, তাকে যখনই কল দিতাম, তিনি খুব অসুস্থ, কল দিলেই তিনি কান্না করতেন যে আমি মনে হয় তোকে আর দেখবো না। তো এমনি অবস্থা আমিও ভাবছিলাম যে ওনাকে হয়তো আর দেখবো না, কারণ এইভাবে যে একটা পরিবর্তন হবে সেটা কেউরই ধারণা ছিল না। তো সেই হিসাবে
একটা আইডিয়া ছিল যে হয়তো আর যাওয়া হবে না, হয়তো দেশে আর কখনোই যাওয়া হবে না, হয়তো বাকি যারা আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব রয়েছেন কেউ কি হয়তো আর দেখা হবে না। এই ধরনের একটা দুঃখজনক মানসিকতা নিয়ে এখানে প্রবাসে খুব যন্ত্রণার মধ্যে ছিলাম। আর খোকন ভাই একটু আগে যখন বললেন যে কেন খুব উৎফুল্ল মনে হচ্ছে, কারণ এই যে 20টা বছর যায়নি, একজন মানুষের জীবন কত বছরের, স্বাভাবিকভাবে জীবন কত বছর, এর মধ্যে 20টা বছর দেশের মাটিতে যেতে পারিনি, এর চেয়ে কষ্ট আমার কিছু নেই। তো আমি এই জন্য খুব উৎফুল্ল যে অন্তত এখন দেশে যেতে পারবো। সেই জন্য আমার মেয়ে এখন কলেজে যাচ্ছে। আমার মেয়ে বাংলাদেশে যায়নি, সে বাংলাদেশে যায় নাই, অনেক ছোট থাকতে তার মার সাথে গিয়েছিল, এরপরে সে আর যাবে না কখনো। সে বলছে যে আমার আব্বু যখন যাবে তখন যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, শি ওয়াজ ওয়েটিং, শি সেড আমার আব্বু ছাড়া আমি যাব না। আচ্ছা আচ্ছা। তো যেদিন এই গণ অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী ভারতে পালিয়ে গেলেন, আমরা তো তখন টেলিভিশনের বাসায় দেখছিলাম, তারপরই আমরা জ্যাকসনেটে যাই। তখন আমার মেয়ে ঘুম থেকে উঠে আমাকে জড়ায় ধরে চুমু খাচ্ছিল যে না উই ক্যান গো টু বাংলাদেশ, না উই গো টু বাংলাদেশ। তো আমার পরিবার যাচ্ছে আমার সাথে, সবাই যেতে যাচ্ছে, আমার ছেলে মেয়ে, আমার আরো আত্মীয় স্বজন সবাই বলছে আমরা সবাই যাব দেশে, সবাই যাবে, একটা ফ্যামিলি গেট টুগেদার হবে, এটাই সবার মধ্যে। সেটা একটা বিষয়, আমি মানে সবার ছুটি, স্কুল বা চাকরি সবকিছু মিলে সবার ছুটির বিষয় বিবেচনা, পাশাপাশি আমি যে দল করি, আমার দলের অ্যাক্টিং চেয়ারম্যান, মাননীয় অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, তিনিও প্রায় 16-17 বছর নির্বাসিত, তিনিও দেশে যাবেন, তিনি কবে যাবেন সেটাও আমার মধ্যে একটা বিবেচনার বিষয়। সবকিছু মিলিয়ে আমি একটা সিদ্ধান্ত নিব। আচ্ছা আচ্ছা। আলামিন রাসেল, এনি কমেন্ট?